রেসলিং ওয়ার্ল্ড বাংলায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব রয়েছি আপনাদের সাথে। রেসলিং বিশ্বের সবচেয়ে বড় নাম WWE। বর্তমানে তারা তাদের সেরা সময় পার করছে, যদিও অ্যাটিটিউড এরার ব্যাপারটা আলাদা। বাট যখন ভিন্স ম্যাকম্যান কন্ট্রোলে ছিল তখন মনে হতো রোস্টারের চ্যাম্পিয়ন ম্যাটেরিয়াল রেসলারই নেই। বারবার কেন হাতে গোনা কয়েকজন রেসলার এই চ্যাম্পিয়নশিপের জন্য লড়ছে। কিন্তু এখন চিত্রটা একদম পাল্টে গিয়েছে যখন থেকে ট্রিপল এইচ কন্ট্রোলে এসেছেন। ট্রিপল এইচ তার রস্টারটা এমনভাবে সাজিয়েছেন এবং তাদের বুক করছেন, এখন দেখলেই মনে হয় কত কত ডিজার্ভিং রেসলার আছে তারা একটি টাইটেল রেইন বা চ্যাম্পিয়নশিপ ডিজার্ভ করে। এই ভিডিওতে আমি এমন 10 জনকে নিয়ে কথা বলবো যারা 2024 সালে একটি টাইটেল রেইন বা চ্যাম্পিয়নশিপ ডিজার্ভ করে। আমি বলছি না তারা এই বছরই চ্যাম্পিয়নশিপ জিতবে, কারণ ট্রিপল এইচ এরাতে একটা প্রবলেম হচ্ছে প্রতিটা টাইটেল রেইনই অনেক লম্বা হচ্ছে। তারা এখন জিতুক বা পরে, কিন্তু তারা খুবই ডিজার্ভিং। এত এত রেসলারদের মধ্য থেকে 10 জনকে বাছাই করা খুবই টাফ। আপনাদের যাকে ডিজার্ভিং মনে হয় বা চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান তার নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তাহলে ভিডিও শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 10 নম্বরে আমি রেখেছি ড্রু ম্যাকিনটায়ারকে। সে খুবই ট্যালেন্টেড একজন রেসলার। তার সম্পর্কে নতুন করে বলার বা তাকে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। বর্তমানে ড্রু ম্যাকিনটায়ার সিএম পাঙ্কের সাথে ফিউডে আছেন। ড্রু ম্যাকিনটায়ারকে আমার একজন পারফেক্ট রেসলার মনে হয়। ড্রু ম্যাকিনটায়ার রেসেলমেনিয়া 36-এ ব্রক লেসনারকে হারিয়ে তার প্রথম ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জেতেন, যদিও সেটি ছিল দর্শক শূন্য এরিনাতে। তার ওয়ার্ল্ড টাইটেল জেতার স্বপ্ন পূরণ হলেও দর্শকদের সামনে সেলিব্রেশন করতে পারেনি, দর্শকদের সামনে চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি করোনার কারণে। সে এর পরেও ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জিতেছেন, কিন্তু সেটাও ছিল থান্ডারডোম এরাতে। অবশেষে রেসেলমেনিয়া 40-তে সেথ রলিন্সকে হারিয়ে সে তার সেই মোমেন্টটা পেয়েছিল, কিন্তু সে সেলিব্রেশন না করে সিএম পাঙ্কের সাথে তর্কে জড়ায় এবং এক পর্যায়ে সিএম পাঙ্ক ড্রু ম্যাকিনটায়ারকে পেছন থেকে অ্যাটাক করে, আর সেই সুযোগটাই নেয় ডেমিয়ান প্রিস্ট। সে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে ড্রু ম্যাকিনটায়ারকে হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি জিতে নেন। তারপর ড্রু ম্যাকিনটায়ার তার নিজ দেশ স্কটল্যান্ডে হতে যাওয়া প্রিমিয়াম লাইভ ইভেন্ট ক্ল্যাশ অব দ্য ক্যাসেলে ডেমিয়ান প্রিস্টকে চ্যালেঞ্জ করেন তার চ্যাম্পিয়নশিপের জন্য, এবং সে প্রমিস করে যে এবার সে চ্যাম্পিয়ন হবেই এবং সে তার দেশের মানুষের সাথে সেলিব্রেশন করবেন। কিন্তু ম্যাচের শেষ পর্যায়ে ড্রু ম্যাকিনটায়ার যখন ডেমিয়ান প্রিস্টকে পিন করতে যাবেন, ঠিক তখনই সিএম পাঙ্ক এসে যায় এবং ড্রু ম্যাকিনটায়ারকে লো ব্লো হিট করে। তারপর সে ম্যাচটি হেরে যায়। তাদের ফিউডটা এত ইন্টারেস্টিং হবে, এত অসাধারণ হবে আমি ভাবতেও পারিনি। এখনো তারা কোনো ম্যাচে মুখোমুখি হয়নি, কিন্তু তারপরেও তারা যে মুহূর্তগুলো আমাদের উপহার দিচ্ছে এক কথায় অসাধারণ। এখন দেখেন তাদের ফিউডটা কিন্তু এই চ্যাম্পিয়নশিপটি ঘিরেই হচ্ছে। এখন তাদের ফিউডে যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটি অ্যাড করা হয় তাহলে তো আর কথাই নেই। আর আমার জানা মতো এখন পর্যন্ত ডাব্লিউডাব্লিউই রেসেলম্যানিয়া 41 এর জন্য ড্রু ম্যাকিনটায়ার ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্স হবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য। আর আমি চাইবো ড্রু ম্যাকিনটায়ার এই ম্যাচটা জিতে তার সেই মোমেন্টটা সে পাক, যেটার জন্য সে এত বছর যাবত ওয়েট করছে। আপনাদের মধ্যে কারা কারা ড্রু ম্যাকিনটায়ারকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। 9 নম্বরে রেখেছি আমাদের সবার প্রিয় রেসলার রেন্ডি অর্টনকে। রেন্ডি অর্টন আমার অনেক পছন্দের একজন রেসলার। সে যারা 2005 থেকে 10 পর্যন্ত তাকে দেখেছেন তারা বলতে পারবেন রেন্ডি অর্টন কি ছিল। তারপর থেকে রেন্ডির বুকিং আস্তে আস্তে একটু নিচের দিকেই নামতে থাকে। রেন্ডি অর্টন ডাব্লিউডাব্লিউতে 14 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যা কিনা তৃতীয় সর্বোচ্চ। তার উপরে শুধু রয়েছে জন সিনা এবং রিক ফ্লেয়ার। রেন্ডি অর্টন কিছুদিন আগে ইনজুরি থেকে ফিরে এসেছেন। খুবই ভয়ঙ্কর একটা ইনজুরি ছিল। রেন্ডি অর্টনের ডক্টর তাকে বলেছিল সে আর রেসলিং করতে পারবে না, কিন্তু তার মনের জোর এবং রেসলিং এর প্রতি ভালোবাসার টানে সে আবারও ফিরে এসেছেন এবং সে তার ক্যারিয়ারের বেস্ট শেপে রয়েছেন। কোডি রোডসের সাথে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ হতে পারে রেন্ডি অর্টনের, কিন্তু আমার মনে হয় না রেন্ডি ম্যাচটি জিতবে। কিন্তু আমি চাই রেন্ডি অর্টনকে আরও একবার ডাব্লিউডাব্লিউই বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে দেখতে। জানি না ডাব্লিউডাব্লিউই জন সিনা এবং রিক ফ্লেয়ারের রেকর্ড রেন্ডি অর্টনকে দিয়ে ভাঙবে কিনা, কিন্তু কিন্তু আমার মতে সে এটা ডিজার্ভ করে। অন্তত রেকর্ড ব্রেক না করালেও অন্তত 16 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই। তাছাড়া রেন্ডি অর্টন এখন যদি চ্যাম্পিয়ন হয় তাহলে অনেক ইয়াং রেসলারদের টাইটেল ফিউড কিভাবে করতে হয়, কিভাবে জমাতে হয় সেটা শিখাতে পারবে, কারণ রেন্ডি অর্টনের মতো টাইটেল ফিউড খুব কম রেসলারই জমাতে পারে। 8 নম্বরে রয়েছেন অস্টিন থিওরি। সে খুবই ট্যালেন্টেড একজন রেসলার। অস্টিন থিওরিকে নিয়ে ডাব্লিউডাব্লিউ এর অনেক বড় প্ল্যান রয়েছে। তাদের মতে অস্টিন থিওরির মধ্যে একজন বড় সুপারস্টার হওয়ার জন্য যা যা গুণাবলী দরকার সবকিছুই রয়েছে তার মধ্যে। আমারও তাই মনে হয়। সে খুবই ট্যালেন্টেড এবং তার বডি ফিটনেস, লুক সবকিছু, প্রোমো স্কিল সবকিছু, ইন রিং স্কিল সবকিছুই ভালো।
কোম্পানি তাকে নেক্সট জন সিনা বানাতে চায়, কিন্তু রেসলমেনিয়াতে জন সিনাকে হারানোর পর থেকে তার মোমেন্টাম হারাতে থাকে। বর্তমানে সে গ্রেসন ওয়ালারের সাথে ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়ন। বর্তমান স্টোরিলাইন দেখে মনে হচ্ছে অস্টিন থিওরি খুব শীঘ্রই ফেস টার্ন করবেন, এবং আমি মনে করি তাকে তার মোমেন্টাম ফিরিয়ে দেওয়ার জন্য তাকে অবশ্যই ইউএস বা ইন্টারকন্টিনেন্টাল টাইটেল দেওয়া প্রয়োজন। আমার মতে অস্টিন থিওরি খুবই ট্যালেন্টেড একজন রেসলার। ডাব্লিউডাব্লিউ উচিত তাকে খুব ভালো করে বুক করা, এবং আমার মনে হয় আগামী কয়েক বছর পর আমরা থিওরিকে খুব ভালো অবস্থানে দেখতে পারবো। 7 নাম্বার রয়েছে চ্যাড গ্যাবল, আরও একজন এক্সট্রিমলি সুপার ট্যালেন্টেড রেসলার। যখন থেকে চ্যাড গ্যাবল তার সিঙ্গেল ক্যারিয়ার শুরু করেছে, তখন থেকে আমি ভাবতাম যে ডাব্লিউডাব্লিউ চ্যাড গ্যাবলকে ইউজ করছে না কেন, তাকে পুশ দিচ্ছে না কেন। অবশেষে তাকে এখন আমরা ভালো একটা স্টোরি লাইনে দেখতে পাচ্ছি স্যামি জেনের সাথে। তাকে দেখলেই কার্ট অ্যাঙ্গেলের একটা ভাইব চলে আসে। সে খুবই ট্যালেন্টেড, আমার মানে তাকে খুবই পছন্দ। ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য সে কয়েকটা ম্যাচ খেলেছে এবং সবগুলোই হেরেছে গুন্থারের সাথে, তারপর স্যামি জেইনের সাথে। এখন সে মানি ইন দ্য ব্যাংক কোয়ালিফাইং ম্যাচে ব্রন স্ট্রোম্যান এবং ব্রনসন রিডকে হারিয়েছে। তার সাথে ক্রিড ব্রাদার্সকে অ্যাড করা হচ্ছে, আর আমার মনে হচ্ছে যে এবার মানি ইন দ্য ব্যাংক চ্যাড গ্যাবলই জিতবে, এবং সে এটা ডিজার্ভ করে। চ্যাড গ্যাবলের যে হিল ক্যারেক্টারটা যেই টাইপের, আমার মতে সে যদি চ্যাম্পিয়ন হয় তাহলে আমরা ভালো কিছু ফিউড দেখতে পাবো। 6 নম্বরে রয়েছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একজন রেসলার, এলএ নাইট। এলএ নাইট খুবই জনপ্রিয়, কিন্তু সে এখনো পর্যন্ত কোনো চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি, কিন্তু আমার মতে সে এখন একটা চ্যাম্পিয়নশিপ ডিজার্ভ করে। সে অনেকদিন যাবৎ মোমেন্টাম ধরে রেখেছে। ডাব্লিউডাব্লিউ এর উচিত এই মোমেন্টাম থাকতে থাকতেই তাকে চ্যাম্পিয়ন করা, কারণ সে অনেক কষ্ট করে এই জায়গায় এসেছে। কষ্টের মূল্য তো দিতেই হবে। সবচেয়ে বড় কথা, সে এটা ডিজার্ভ করে। বর্তমানে সে এখন লোগান পলের সাথে ফিউড করছে, এবং আমার মনে হয় সামার স্ল্যামে হয়তো ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য তাদের দুজনের ম্যাচ হবে, এবং আমি চাই সেই ম্যাচটি এলএ নাইট জিতুক এবং নতুন ইউএস চ্যাম্পিয়ন হোক। আপনাদের মধ্য থেকে যারা এলএ নাইটকে ইউএস চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান, কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। 5 নাম্বার রয়েছেন গ্রেট হোয়াইট ক্যাল্টিক ওয়ারিয়র শেইমেস। শেইমেস অনেক ট্যালেন্টেড একজন রেসলার। সে তার ক্যারিয়ারে সবকিছুই জিতেছে, ব্যাঙ্গার আফটার ব্যাঙ্গার ম্যাচ উপহার দিচ্ছে আমাদের, কিন্তু তার জন্য আমার আফসোস হয়, কারণ তাকে এখন সেভাবে ইউজ করা হচ্ছে না। শেইমেস মেইন রোস্টারে আসার মাত্র 2 মাসের ভেতর জন সিনাকে হারিয়ে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জেতেন। এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে 3বার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জিতেছেন, একবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন, 3বার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হয়েছেন, 4বার র ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছেন, একবার জিতেছেন স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়ন, 2012 রয়্যাল রাম্বল উইনার, 2015 মানি ইন দ্য ব্যাংক উইনার, কিং অফ দ্য রিং 2010 জিতেছেন। শুধুমাত্র একটি চ্যাম্পিয়নশিপ ছাড়া তিনি তার ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতেছেন, আর সেটা হলো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। আমি মনে করি শেমিস এটা ডিজার্ভ করে। শেমিস আর কতদিন রেসলিং করবে সেটা আমার জানা নেই, কিন্তু আমি চাই শেমিস অন্তত অবসর নেওয়ার আগে একবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হোক। তাছাড়া গুন্থারের সাথে শেমিসের যে ম্যাচগুলো হয়েছিল আপনারা সবাই দেখেছেন। আমি স্যামি জেইনকে ছোট করছি না, কিন্তু আমার মতে শেমিসকে দিয়েই গুন্থারের টাইটেল রেন ব্রেক করালে সবচেয়ে বেশি ভালো হতো, আর শেমিস এটা ডিজার্ভও করে। 4 নাম্বার রয়েছে আমাদের সবার প্রিয় জে উসো। যে এখন কত বড় স্টার হয়ে গিয়েছে সেটা তো আপনারা সবাই জানেন। সে অনেক বেশি জনপ্রিয়। সে ব্লাড লাইন থেকে বের হওয়ার পর তার সিঙ্গেল ক্যারিয়ার শুরু করলেও এখনো পর্যন্ত ডাব্লিউডাব্লিউই তাকে ঠিকমতো ব্যবহার করছে না। সে এখনো পর্যন্ত কোনো চ্যাম্পিয়নশিপ তো দূরের কথা, তাকে ভালো কোনো ফিউডও দেওয়া হয়নি। আমি চাই ডাব্লিউডাব্লিউই তাকে ঠিকমতো ইউজ করুক, এবং সেটা তার মোমেন্টাম হারিয়ে যাওয়ার আগেই। সে কিন্তু বর্তমান রোস্টারের অন্যতম একজন জনপ্রিয় রেসলার। মার্চেন্ডাইজ সেলিং এ সে সবসময় টপে থাকছে, তাও কেন ডাব্লিউডাব্লিউ তাকে ঠিকমতো ইউজ করছে না সেটা আমি বুঝতে পারছি না। ডাব্লিউডাব্লিউ এর উচিত এত লং টাইটেল রেন না করে যদি আরেকটু ছোট করা হয়, তাহলে অনেক বেশি ডিজার্ভিং রেসলার আছে, তাদেরকে ইউজ করতে পারবে। তাছাড়া সবাইকে যে 1 বছরের টাইটেল রেন দিতে হবে এমনটা না। এইভাবে চলতে থাকলে কিন্তু ডাব্লিউডাব্লিউই অনেক বেশি প্রেডিক্টেবল হয়ে যাবে, যে আমরা তো জানি 1 বছর বা 1.5 বছর বা 7-8 মাস এর আগে কোনো চ্যাম্পিয়নশিপই হারবে না, যত ভালো ম্যাচই হোক, যত ভালো ফিউডই হোক। যাই হোক, আমি চাই জেউসোকে ঠিকমতো ইউজ করা হোক এবং তাকে ভালো একটা ফিউড দেয়া হোক। 3 নাম্বার রয়েছেন আমাদের স্বঘোষিত নিউ ট্রাইবাল চিফ সোলো সিকোয়া। রেসেলমেনিয়া 40 পর থেকে রোমান রেন্স কোম্পানিতে নেই। সে চলে যাওয়ার পর থেকে সোলো সিকোয়া নিজেকে ট্রাইবাল চিফ হিসেবে দেখানোর ট্রাই করছে, এবং লাস্ট স্ম্যাকডাউনে সে নিজেকে সবার সামনে ট্রাইবাল চিফ হিসেবে ঘোষণা করে, এবং পল হেইম্যান তাকে ট্রাইবাল চিফ হিসেবে একনলেজ করেনি। সেই কারণে সে পল হেইম্যানকে অ্যাটাক করে। এখন কিন্তু ব্লাড লাইনের স্টোরি আবার জেগে উঠেছে, জমে উঠেছে, এবং সোলোকে কিন্তু খুবই স্ট্রং দেখাচ্ছে ডাব্লিউডাব্লিউই। যখন রোমান রেন্স ফিরে আসবে তখন তাদের মধ্যে ফিউড হবে, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু আমি মনে করি সোলো সিকোয়াকে এই মুহূর্তে একটি চ্যাম্পিয়নশিপ দিলে জিনিসটা আরো বেশি ভালো হবে, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে না সেটা হবে। কিন্তু সামার স্ল্যামে শোনা যাচ্ছে কোডি রোডস
এবং সোলো সিকোয়ার মধ্যে ম্যাচ হবে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য। দেখা যাক কি হয়। আর সেই ম্যাচে শোনা যাচ্ছে রোমান রেইনস রিটার্ন করবে। তো এখনো আমরা জানি না, প্ল্যান চেঞ্জ হতে পারে। তো আমরা জানি ব্লাড লাইনের স্টোরিগুলো, ফিউডগুলো অনেক লম্বা হয়। তাকে কিন্তু ডাব্লিউডাব্লিউই তাদের ফিউচার হিসেবে কনসিডার করে। তো তার ক্যারেক্টারটাকে যদি আরো শক্তিশালী করতে হয়, আমি মনে করি তাকে একটি চ্যাম্পিয়নশিপ দেওয়া প্রয়োজন। সেটা মিড কার্ডও হতে পারে। ২ নম্বরে আছেন আমাদের সবার প্রিয় ফিন ব্যালর এবং খুবই দুর্ভাগ্য একজন রেসলার। তাকে যখন জাজমেন্টের সাথে অ্যাড করা হলো, আমি ভেবেছিলাম তার সাথে ভালো কিছু হবে, কিন্তু এখন দেখি সে এখানে এসে তার ক্যারিয়ারটা আরো নিচের দিকে চলে যাচ্ছে। সে খুবই ট্যালেন্টেড এবং ডিজার্ভিং একজন রেসলার। সে যখন প্রথম মেইন রোস্টারে আসে তখন সে রোমান রেন্সকে এবং সেথ রলিন্সকে হারায়। সামার স্ল্যামে সেথ রলিন্সকে হারিয়ে সে সর্বপ্রথম ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ম্যাচে ফিন ব্যালর ইনজুরিতে পড়েন এবং পরের রাতেই চ্যাম্পিয়নশিপটি রিলিঙ্কুইশ করতে বাধ্য হন। এরপরে আমরা তাকে কখনোই আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পারিনি, কিন্তু সে অন্তত একবার হলেও ওয়ার্ল্ড টাইটেল রেইন ডিজার্ভ করে। ডাব্লিউডাব্লিউ এর উচিত এখন তাকে জাজমেন্টে থেকে বের করে বা এই জাজমেন্টেতে রেখেই তার ক্যারেক্টারটা আরো ডেভেলপ করে তাকে একটা পুশ দেয়া। ১ নাম্বার রয়েছেন আরো একজন সুপার ট্যালেন্টেড রেসলার এবং সাথে বলবো আমি দুর্ভাগাও। আচ্ছা বলুন তো, কেভিন ওয়েন্সকে লাস্ট কবে ডাব্লিউডাব্লিউ বা ওয়ার্ল্ড হেভিওয়েট বা ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ হাতে লাস্ট কবে দেখেছেন? তাছাড়া মিড কার্ডও হতে পারে, ইন্টারকন্টিনেন্টাল বা ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ হাতে লাস্ট কবে দেখেছেন? আমি বলে দিচ্ছি, ২০১৭ সাল। ভাবা যায়? ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত সে এই চ্যাম্পিয়নশিপগুলো আর জিততে পারেনি, শুধু ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ছাড়া। এত অসাধারণ একজন রেসলার, কিন্তু কি অবস্থা তার দেখেন। কিন্তু আমি বলবো না যে সব দিক দিয়ে সে দুর্ভাগা। সে ভালো, ভালো ফিউডে জড়াচ্ছে, কিন্তু চ্যাম্পিয়নশিপ জিততে গেলেই তাকে কেন যেন আমরা খুঁজে পাই না। তাকে আমি NXT তে ১ম দেখেছিলাম। তাকে দেখে আমার ব্রক লেসনার একটা ভাইব চলে আসছিল। কিন্তু যখন তাকে মেইন রোস্টারে দেখলাম জন সিনার সাথে, ও মাই গড! কি অসাধারণ অ্যাথলেট! এই শরীর নিয়েও সে কিভাবে এইভাবে রেসলিং করতে পারে? আমি তখন থেকেই তার অনেক বড় একজন ফ্যান হয়ে যাই। আমার মতে ব্লাড লাইনের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল কেভিন ওয়েন্স এবং ব্রক লেসনার। কেভিন ওয়েন্স প্রায় ব্লাড লাইনের ১ম থেকে এখন পর্যন্ত ব্লাড লাইনের সাথে ফিউড করে যাচ্ছে। রোমান রেঞ্জের সাথে তার ম্যাচগুলো এক কথায় অসাধারণ। রোমান রেঞ্জের সাথে তার ফিউডটা আমি জীবনে কোনোদিন ভুলবো না। আমি চাই ডাব্লিউডাব্লিউই তাকে ভালোভাবে ইউজ করুক। এত ভালো একজন, এত ট্যালেন্টেড একজন রেসলারকে শুধু এইভাবে রাখা আমার মতে একদমই ঠিক হচ্ছে না। সে চ্যাম্পিয়নশিপ ডিজার্ভ করে, ওয়ার্ল্ড টাইটেল হোক, মিড কার্ড হোক, তাকে কিছু একটা দেয়া হোক। সে এখন পর্যন্ত একবারই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, আর সেটা হলো ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ। কিন্তু গোল্ডবার্গকে দিয়ে খুবই বাজেভাবে তাকে হারানো হয়। এরপরে আর তাকে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাইনি। আমার সাথে অনেকে একমত হতে পারেন, আবার নাও হতে পারেন। আপনাদের পছন্দের রেসলার বা যাদেরকে মনে হয় ডিজার্ভিং চ্যাম্পিয়ন হতে পারে বা তাদের চ্যাম্পিয়ন করলে ভালো হবে, কোম্পানিও লাভবান হবে, তাদের নাম আপনারা মেনশন করতে পারেন কমেন্ট বক্সে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।